পাহাড়ে কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়োগে আপত্তি। প্রধানমন্ত্রীর চিঠি মুখ্যমন্ত্রীর। প্রাক্তন ডেপুটি এনএসএ কে মধ্যস্থতাকারী নিয়োগ কেন্দ্রের পঙ্কজ কুমার সিং এর নিয়োগে আপত্তি জানিয়ে চিঠি। সরাসরি চলে যাব, আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, দুটো বিষয় জানতে চাইবো। এক হলো মধ্যস্থতাকারীর ভূমিকা কেন, কি প্রয়োজন রয়েছে মধ্যস্থতাকারীর, আর আপত্তি কোথায়? দেখো, সহযোগিতামূলক সমান্তরাল যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ক্ষেত্রে যেখানে রাজ্য সরকারও একটা অংশীদার, তাদের সাথে আলোচনা না করে যে ধরনের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গ্রহণ করা হয়েছে তা নিয়ে রাজ্যের আপত্তির কথাই চিঠিতে উল্লেখ করা হয়েছে। 2011 সালের 18 জুলাই যখন জিটিএ গঠন করা হয়েছিল, সেখানে রাজ্য, কেন্দ্র এবং গোর্খা জনমুক্তি মোর্চা ছিল। যে নিয়োগ কেন্দ্রীয় সরকার করেছে, সেখানে দার্জিলিং, ডুয়ার্স, তরাইয়ের মূলত গোর্খারা যেখানে বসবাস করেন, তাদের বিভিন্ন রকমের দাবি দাবা বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য, কথোপকথন করে তাদের সমস্যা বোঝা বা তারা কি চাইছেন তা চালিয়ে নেওয়ার জন্য এই পঙ্কজ কুমার সিং, অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার যিনি ডেপুটি এনএসএ ছিলেন, তাকে নিয়োগ করেছে। এবং যে চিঠি প্রধানমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে লিখেছেন, সেখানে তিনি এই সিদ্ধান্ততে অত্যন্ত বিস্মিত এবং একই সঙ্গে স্তম্ভিত সেই প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন। এবং রাজ্যকে না জানিয়ে কেন এই ধরনের আচরণ করা হলো, সেই প্রশ্নটাকে তিনি তুলে দিয়েছেন। প্রথমত হচ্ছে যে এই যে জিটিএ, সেই জিটিএর কাজই হচ্ছে পাহাড় বা ডুয়ার্স, তরাইয়ে যে সমস্ত গোর্খা জনজাতির মানুষজন যারা বসবাস করেন, তাদের সেখানকার পরিকাঠামোগত, ভাষাগত, শিক্ষামূলক, সামাজিক, অর্থনৈতিকমূলক বিষয়গুলোকে নিয়ে যে কাজ করা হয়, যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে তারা সেখানে কাজ করে। এবং সেই প্রশাসনিকভাবে এই সংস্থার যখন এখনো পর্যন্ত স্থায়িত্ব রয়েছে, তাহলে কিসের ভিত্তিতে একজনকে সেখানে নিয়োগ করে এই আলোচনা চালানোর জন্য বা কথা বলার প্রয়োজন হয়ে পড়লো, সেই প্রশ্নটাকেই তুলে ধরা হয়েছে। যদিও যে নিয়োগের যে বিষয়টি করা হয়েছিল, সেখানে পরিষ্কার করে উল্লেখ করা হয়েছিল যে তারা সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে তারা আলোচনা করতে চান। উত্তরবঙ্গের ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে এই যে দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়েছিল, তা নিয়ে যখন রাজ্য ব্যস্ত রয়েছে, তখন এই ধরনের যে সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়, এর পিছনে কোনো রাজনৈতিক কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও চিঠিতে সরাসরি পলিটিক্যাল স্টেটমেন্ট বা রাজনৈতিক উদ্দেশ্যের কথা উল্লেখ না করা হলেও এটা প্রশাসনের একেবারে শীর্ষস্তর থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা আসলে শান্তি যেটা বজায় রয়েছে, সেখানে একটা অস্থিরতা তৈরির একটা প্রচেষ্টা হতে পারে। এবং তুমি জানো যে 2013 হোক, 2017 হোক বা এর মধ্যেও বিভিন্ন সময় ধরে পাহাড়ের ক্ষেত্রে এই গোর্খাল্যান্ড ইস্যু বা জিগির বারবার ধরে উঠেছে। এবং বিজেপি যেখানে তার সহযোগী দলগুলোর সঙ্গে রয়েছে, সেখানে তারা এই প্রসঙ্গের কথা বারবার উল্লেখিত করেছে। ফলে সেই প্রসঙ্গকে ঘুরিয়ে এই নিয়োগের মধ্যে দিয়ে তুলে ধরা হলো কিনা, সেই আলোচনাও বারবার ধরে উঠছে। তো এই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি এবং কার্যত অনুরোধের সুরেই তোলা হয়েছে যে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে তা যেন প্রত্যাহার করে নেওয়া হয়। নমস্কার। বেশ, পাহাড়ে কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়োগে আপত্তি, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, আর এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। প্রধানমন্ত্রীকে চিঠি দিতেই পারেন, কিন্তু এটা ট্রাইপার্টাইট ব্যাপার। ওনারাও তো আলোচনা করেছেন, যখন তো ত্রিপাক্ষিক আলোচনা ছিল। ত্রিপাক্ষিক আলোচনাতে তো কেন্দ্রের একজন প্রতিনিধিকে রাখতে হবে। অমিত শাহ পাগলা হয়ে গেছে একদম। এসব করে কোনো লাভ হবে না। অমিত শাহর হিম্মত থাকে বলুক যে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে হবে, ও বলুক একবার হিম্মত থাকলে। পলিটিক্যাল স্টেটমেন্ট করুন, মাঠে নেমে খেলুন। গ্যালারি থেকে কেন বক্তব্য রাখছে? মাঠে নেমে খেলুক অমিত শাহ। সিএএতে গরম বাংলা। এসআইআর আবহেই ফের সিএএ নিয়ে হাওয়া গরম। কালী পুজোর পরই রাজ্য জুড়ে সিএএ ক্যাম্প করবে বিজেপি। পাল্টা তৃণমূলের কটাক্ষ, এসআইআরে হিন্দু শরণার্থীদের নাম বাদ যাবে বুঝতে পেরে সিএএ নিয়ে আসরে নামছে বিজেপি। আইডিওলজিক্যালি উই আর কমিটেড যে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আমরা নাগরিকত্ব দেব। সিএ এর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে। এফআইআর করলে কার্যত হাজারে হাজারে লাখো লাখো মানুষের নাম বাদ যাবে, তাদের মধ্যে অজস্র হিন্দু শরণার্থীর নাম বাদ যাবে। আতঙ্কিত বিজেপি এখন সিএ এর গাজর ঝুলিয়ে ওরা কোন রকমের ভোট বৈতরণী পার হতে চায়। কমাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে চর্চায় এসআইআর। ভোটের আগে বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করতে চায় নির্বাচন কমিশন। তার প্রস্তুতিও চলছে। বিহারে সদ্য শেষ হয়েছে এসআইআর প্রক্রিয়া।
ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ৬৯ লক্ষ নাম। এমন পরিস্থিতিতে বাংলায় এসআইআর ঘিরে হাওয়া গরম। তারই মধ্যে বিজেপির মুখে ফের সিএ এর কথা। কালীপুজোর পরই রাজ্য জুড়ে সিএ এর ক্যাম্প করবে পদ্ম শিবির। আইডিওলজিক্যালি উই আর কমিটেড যে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আমরা নাগরিকত্ব দেব। সবাই তো পালিয়ে আসতে পারেনি, কিছু মানুষ তো ওপারে থেকে গেছে, তাদের কি হবে? আমরা আগামী দিনে শিবির করে ফর্ম ফিল আপ করাবো, প্রয়োজনে সিএ এর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে। সিএ এর ক্যাম্প পশ্চিমবঙ্গে অনেকে করছে, আমি তো প্রস্তাব দেব তৃণমূলকেও সিএ ক্যাম্প করার জন্য। এফআইআর করলে কার্যত মানে হাজারে হাজারে লাখো লাখো মানুষের নাম বাদ যাবে, তাদের মধ্যে অজস্র হিন্দু শরণার্থীর নাম বাদ যাবে এবং সেই মানুষের ভোটেই বিজেপির ভোট ব্যাংক স্থিত। অর্থাৎ আতঙ্কিত বিজেপি এখন সিএ এর গাজর ঝুলিয়ে ওরা কোন রকমের ভোট বৈতরণী পার হতে যায়। ভোটের আগে বাংলায় যখন এসআইআর ঘিরে প্রস্তুতি তুঙ্গে, তখন বিজেপির সিএ বার্তা ঘিরে ফের রাজনীতির হাওয়া গরম। নিউজ 18 বাংলা। এসআইআর নিয়ে তৃণমূল বিজেপি তুঙ্গে তরজা। কল্যাণের শহরে সুকান্ত, আর শ্রীরামপুরে সুকান্তর বাইক র্যালি। শ্রীরামপুরে বাইক মিছিলে সুকান্ত মজুমদার। কাল সুকান্তকে চ্যালেঞ্জ করেন কল্যাণ। আজ কল্যাণের লোকসভা এলাকায় সুকান্তর মিছিল। তৃণমূলকে ফের হুঁশিয়ারি সুকান্তর। ঝান্ডা ও ডান্ডার বাণী বিজেপি সাংসদের গলায়। সুকান্ত মজুমদার বেকার লোক, কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। কল্যাণ ব্যানার্জির মতো ছুচোদেরকে ভয় পাবেন না, এদের মারিয়ে যেতে হয়। কালকে এত বড় বড় কথা বললো সে সুকান্ত মজুমদার এসে ভাষণ দিয়ে আর বেরোতে দেবো না, এত দম। কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণ গেল কার বাড়ি? আই কল্যাণ দেখে যা বিজেপির ক্ষমতা। কি হলো আপনার? ফুস। আমার কর্মীরা আজকে ঝান্ডাও এনেছে, তার সাথে ডান্ডাও এনেছে। ভোট কি আর দিয়ে গেলাম, এই ঝান্ডা আর ডান্ডার বাণী তৃণমূলকে শোনাতে হবে। পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় 15 মিনিট লাগবে না, পশ্চিমবঙ্গের সব তৃণমূল কংগ্রেস কার্যালয় বন্ধ হয়ে যাবে। তাহলে কল্যাণ দা এরপরে যদি খেলতে ডাকে, আমি শ্রীরামপুরের কর্মীদেরকে বলে দিচ্ছি ভালো করে খেলবে। আমি তো ওর মতো বেকার লোক নই যে যখন তখন যেখানে সেখানে ঘুরে বেড়াবো, খ্যাপাসিয়াদের মতো ঘুরে বেড়াচ্ছে। আমি আবার বলছি, এসআইআর থেকে নাম কেটে দিয়ে ও সিআইএসএফ সিআরপিএফ নিয়ে এসে শ্রীরামপুর পার্লামেন্টে একটা মানুষকে গুলি করে মারুক, সুকান্ত মজুমদারকে বাড়ি ফিরে যেতে দেব না। ওর বাবা নরেন্দ্র মোদী পারবে না ওকে বাড়ি ফিরে নিয়ে যেতে। হঠাৎ করে চলে গেছে, তুই নোটিশ দিয়ে যেতে পারছিস, আমিও চলে যেতাম, দেখতাম ওকে। ও তো সেই হিম্মত হয়নি। ছুঁচো মেরে হাত গন্ধ করবো কেন আজকে? সুকান্ত তুই আয়, ডান্ডা দিয়ে মারবি আয়, আমি তোকে ডান্ডা কোথায় পড়তে হয় দেখিয়ে দেবো। মোদী যতদিন আছে ততদিন এগুলো রয়েছে, মোদী না থাকলে কুকুর বিড়ালে সুকান্তদের টেনে নিয়ে তুলে চলে যাবে। জাল জন্ম ও মৃত্যু সার্টিফিকেট তৈরির কারবার। অভিযুক্ত গ্রামীণ হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর। টাকা নিয়ে জাল সার্টিফিকেট তৈরির অভিযোগ। গত 3 মাসে ব্লকে জন্ম ও মৃত্যুর সংখ্যা 170, আর সেখানে 1000 জনের জন্ম মৃত্যু সার্টিফিকেট তৈরি করেছে, এমনটাই অভিযোগ। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ মিশ্র রয়েছে। বিশ্বজিৎ, এই যে এইভাবে দিনের পর দিন জাল জন্ম মৃত্যু সার্টিফিকেট বানাচ্ছিল, আর এই পুরো ঘটনার সামনে এলো কিভাবে, আর এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হলো? দেখো, যিনি অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক রয়েছে, মূলত জন্ম মৃত্যুর যে সমস্ত নথি তার কাছেই মূলত তার ওটিপি নাম্বার তার কাছে আসে। কিন্তু বেশ কিছুদিন ধরে যখন তিনি এই বিষয়টি জানতে পারছিলেন না, তারপরেই কিন্তু পুরো বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ নজরে আসে এবং সেখান থেকে দেখা যায় যে যিনি ডেটা এন্ট্রি অপারেটর, তিনি এক প্রকার নিজের হাতে সমস্ত কিছু নিয়ে এই কাজটি করছিল। অর্থাৎ তুমি যেটা বললে যে 3 মাসে যেখানে 170 জনের জন্ম মৃত্যু হয়েছে গোটা ব্লক জুড়ে, সেখানে 1000 জনের সার্টিফিকেট কিভাবে তৈরি হয়? আদতে এর মধ্যে কিছু গলত রয়েছে। আর পুরো বিষয়টি যখন অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি বিষয়টি তদন্ত করেন, তারপরেই এই পার্থ সাহা ডেটা অপারেটর তার কিন্তু নাম উঠে আসে। এবং এই ঘটনা শুধুমাত্র যে ডেটা অপারেটর তিনি নয়, এই একটি চক্র রয়েছে। কারণ অন্য লোকের এই জন্ম ও মৃত্যু সার্টিফিকেট বানিয়ে দিয়ে বিভিন্ন কাজ হাসিল করার কাজ কিন্তু করে দেওয়া হতো এবং তার বিনিময়ে প্রায় হাজার টাকা নেওয়া হতো। আর এই ঘটনা সামনে আসার পর এই ডেটা এন্ট্রি অপারেটরকে তার কার্যতাকে কাজ থেকে বহিষ্কার করা হয়
এবং পুরো ঘটনায় খড়িবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক তিনি এই পার্থ সাহা অভিযুক্তের নামে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেন। এবং অন্যদিকে দেখা যায় এই ঘটনাকে কেন্দ্র করে খড়িবাড়ি কিন্তু উত্তাল পরিস্থিতি ধারণ করেছে। গতকাল ডিওয়াইএফআই প্রতিবাদ মিছিল করে, আজ দিনভর তারা কিন্তু অবস্থান বিক্ষোভ করে। পুরো ঘটনায় জালিয়াতি হয়েছে এবং কারা কারা যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানায়। অন্যদিকে শঙ্কর ঘোষ তিনিও কিন্তু পথে নামেন, একবারে স্মারকলিপি দিয়ে পুরো ঘটনার জন্য তিনি জানান যদি আইন অনুযায়ী পদক্ষেপ না হয় তাহলে সিবিআই এবং জনস্বার্থ মামলার হুঁশিয়ারি দেন। তবে গোটা ঘটনায় একেবারে সেই ব্যাপারটা সিএমএস স্যারের মাধ্যমে স্বাস্থ্য ভবনেও পাঠানো হয় এবং একটা চিঠি কালকে আমাকে ডেপুটি সিএমএস টুর মাধ্যমে আমার কাছে এসছে যে ডাটা এন্ট্রি অপারেটর ছিলেন ডেট অ্যান্ড বার্থের, তাদের কাছে এফআইআর লজ করেন, এফআইআর লজও করা হয়েছে। তাকে কি কাজ থেকে এখন শুরু, যে সময় ইনকোয়ারি শুরু হয়েছে সেই সময় তাকে কাজ বসিয়ে রাখা আছে। জাল জন্ম ও মৃত্যু সার্টিফিকেট তৈরির কারবার, দোষীদের শাস্তির দাবিতে মিছিল বিজেপির। গ্রেফতার না হলে আন্দোলনের হুঁশিয়ারি। খড়িবাড়ি ব্লক স্বাস্থ্য অফিসে স্মারকলিপি বিজেপির। আসল যারা দোষী তাদেরকে বাঁচাতে তারা ডাটা এন্ট্রি অপারেটরের নামে একটা এফআইআর করেছে, যদিও তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। যারা এই ধরনের সুপারিশ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক তাদেরকে অবিলম্বে সাময়িকভাবে বরখাস্ত করতে হবে যতদিন না তদন্ত শেষ না হয়। এই বিষয়গুলি যদি সঠিকভাবে স্বাস্থ্য দপ্তর পালন না করে তাহলে আমরা জনস্বার্থ মামলা দায়ের করব সিবিআই তদন্তের জন্য। এইসব বকওয়াস কথাবার্তা বলে ডেপুটি সিএমএইচই এটা আনার্ট করেছে। পোর্টালের মধ্যে ঢুকেছে, ওনার কাছে মেসেজ আসছে না, ওনার তখন ডাউট হয়, উনি তখন এটা তদন্ত করতে থাকে। এর তদন্ত করতে গিয়ে এটা ধরা পড়ে। এর মধ্যে ডাটা এন্ট্রি অপারেটর একজন দুজন ইনভলভ আছে, কিন্তু এটা বলতে চাই যে এই ব্যাপারগুলো বরদাস্ত করা হবে না। এর পিছনে যারা আছে, যারা সামনে আছে, সবার পিছনে সুনির্দিষ্ট অভিযোগ আছে, সেই অনুযায়ী ব্যবস্থা হবে। নেতা ঘনিষ্ঠ জাল সার্টিফিকেটে অভিযুক্তর মা খড়িবাড়ি ব্লক মহিলার প্রাক্তন সভানেত্রী। প্রতিবাদে সরব ডিওয়াইএফআই। আইন অনুযায়ী পদক্ষেপ আশ্বাস তৃণমূলের। এটার সাথে এখানকার তৃণমূলের নেত্রীর ছেলে এবং হাসপাতালের কিছু কর্তৃপক্ষ মিলে একটা বিশাল দুর্নীতি করেছে। এর মধ্যে বড় বড় তৃণমূলের মাথা আছে, কারণ এখানে 1-2 কোটি খেলা কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। যারা যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, এই দাবিতে আমাদের এই গণ আন্দোলন চলছে। খড়িবাড়ির সবচেয়ে বড় দুর্নীতি এই দুর্নীতি। আমার নেত্রী ছিল, আগে ব্লক সভাপতি ছিল এবং মহিলা জেলা সাধারণ সম্পাদিকা ছিলেন, এখন উনি নেই। কিন্তু ওনার ছেলে কি করছে সেটা তো দায়িত্ব ওনার না বা দলের না। কেউ যদি অন্যায় করে থাকে সেটা অন্যায়, মানে আমরা অন্যায়কে বলি, আমরা তার সাপোর্টে যাচ্ছি না। আমরা জোর গলায় বলতে পারি কেউ যদি অন্যায় তদন্ত সাপেক্ষে অন্যায় প্রমাণিত হয়, আইন যেটা প্রশাসনিক ব্যবস্থা নিবে। এক ডাক্তারের মৃত্যু, কিন্তু প্রশ্ন অনেক। কাঁথি হাসপাতালে চিকিৎসকের মৃত্যুতে রহস্য, চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ পরিবারের। আর গতকাল তমলুকের নার্সিংহোম থেকে বাড়ি ফিরে অসুস্থ অ্যানেস্থেটিস্ট শালিনী দাস। কিন্তু এই মৃত্যু কিভাবে হলো, একাধিক প্রশ্ন উঠে আসছে। সরাসরি চলে যাব, সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, একটা মৃত্যুর পর একাধিক প্রশ্ন তো উঠে আসছেই, আর তার অনেকটা তদন্তে অগ্রগতি আনবে পোস্টমর্টেম রিপোর্ট। ইতিমধ্যে কি ময়নাতদন্ত হয়েছে? রিপোর্ট কি এখনো হাতে পেয়েছেন চিকিৎসকরা? কি জানা যাচ্ছে? দেখো, ময়নাতদন্তের কাজ শেষ হয়েছে তমশ্রী, কিন্তু রিপোর্ট এখনো আসেনি। কিন্তু যে বিষয়গুলি পুলিশের তদন্তে, স্বাস্থ্য দপ্তরের তদন্তে সামনে আসছে তমশ্রী, সেখানে একটা বিষয় আসছে যে শেষ নার্সিংহোম তমলুকে যেখানে তিনি কর্তব্যরত অবস্থায় ছিলেন, তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই যে তার অসুস্থতা, তারপর তার হাতে যেটা বলা যায় যে ও মেডিসিন দেওয়ার কারণে চ্যানেল করা হয়েছিল, সেটা কিন্তু একটু জানা গেছে। কারণ ওটিতে যখন ওটি চলছিল, যে চিকিৎসকের সঙ্গে তিনি ছিলেন, সেই চিকিৎসককে এই তরুণী চিকিৎসক যিনি মারা গেছেন তিনি কিন্তু নিজের অসুস্থতার কথা বলেছিলেন এবং সেই অসুস্থতা থেকে
তারপরে কি এতটাই তার অবস্থা খারাপ হলো, তিনি বাড়ি ফিরে বাথরুমে ঢোকার পরেই বেরিয়ে এসে এলিয়ে পড়লেন, নাকি অন্য কোনো কারণ আছে? সবটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, কথা বলা হচ্ছে সবার সঙ্গে। এবং বিষয়টা এটাই, সকালে মহিষাদল নার্সিংহোমে যাওয়া, সেখানে সুস্থভাবে সবকিছু সামাল দিয়ে আসার পর তমলুকে আসা, এবং এখানে এসে কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েন এবং বাড়ি ফিরে অসুস্থ হয়ে মৃত্যু পর্যন্ত হলো একজন চিকিৎসকের। ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসলে হয়তো অনেকটাই এই কারণটা স্পষ্ট হবে। অবশ্যই নজর থাকবে আমাদেরও। চ্যানেল থেকে রক্তপাতের দাবি মৃতের মায়ের। রক্তপাতের পরে অসুস্থ চিকিৎসক জানান মা। চ্যানেল কে পড়ালো প্রশ্ন মৃত চিকিৎসকের বাবার। নার্সিংহোমে কাকে বলেছে নাকি চ্যালেঞ্জ করে দিয়েছে, তারাই করে দিয়েছে, কিছু নাই। সকালবেলা তো সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়েছে। বাড়ি থেকে যখন বেরিয়েছে তখন ওর হাতে কোনো চ্যানেল ছিল না। আসার পর ওর চ্যানেলটা কে পড়ালো তাই আমরা ধরতে পারছি না। এবং ও পড়ে গিয়ে চ্যানেলটা বোধহয় ডিসপ্লেস একটু হয়েছিল, যার ফলে প্রচুর ব্লিডিং হয়। তারপরে তো হসপিটালে নিয়ে যাওয়ার পর এক্সপায়ার করে গেছে। এত শর্ট টাইমে এক্সপায়ার করার মতো আমরা করতে পারছি না, বিশ্বাস করতে পারছি না। কোথাও যেন একটা সন্দেহ হচ্ছে যে ট্রিটমেন্টের কোথায় বোধহয় কিছু একটা হয়েছে, গণ্ডগোল হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট ছাড়া আগে তো রিয়ালি কিছু বলতে পারছি না। মহিষাদল থেকে তমলুকের অন্য একটি নার্সিংহোমে পৌঁছেছিলেন চিকিৎসক। অপারেশন থিয়েটারে তার সঙ্গে যে চিকিৎসক ছিলেন তার দাবি শালিনীর পেটে ব্যথা হচ্ছিল, বাড়ি থেকে বারবার ফোন আসছিল। ম্যাডাম এসেছিলেন, নর্মালি এসেছিলেন, বাসেই এসেছিলেন। ওটি ছিল একটা, ওটিতেও উনি নর্মালি আছেন। ওটি অ্যানাস্থেসিয়া দিয়েছেন। অ্যানাস্থেসিয়া দেওয়ার পরে উনি বললেন আমার ওটিটা তো আমি পুরো থাকতে পারবো না, অন্য জায়গায় ওটি আছে, আমাকে বেরিয়ে যেতে হবে। এবার উনি অ্যানাস্থেসিয়া দেওয়ার পরে আমাদের ওটি চালু হয়ে গেছে। উনি বললেন আমি তাহলে চলে যাচ্ছি, আমার অন্য জায়গায় ওটি আছে। উনি বেরিয়ে গেছেন। নর্মালি যেভাবে এসেছিলেন নর্মালি বেরিয়েই গেলেন। স্বাভাবিকই এসেছিলেন, স্বাভাবিকও নিজেই হেঁটে হেঁটে স্বাভাবিকই বাসে গেছেন। কোনো চ্যানেল ছিল না। খারাপ তো লাগছে, ম্যাডাম সকালে একজন এসেছিলেন ওটি করতেন, এবার হঠাৎ যদি দেখি মারা গেছেন তাহলে খারাপ তো লাগবেই না।